এখন তার কোনো নতুন শিল্প নেই। ওই চপ শিল্প, বোম শিল্প, এইগুলোই শিল্প হয়ে দাঁড়িয়েছে। এরকম পাড়ায় পাড়ায় এরকম শাহজাহান আছে, পাড়ায় পাড়ায় এরকম জেসিবি আছে, পাড়ায় পাড়ায় এরকম জায়ান্ট সিং আছে। এই ধরনের মানুষদের মুখ্যমন্ত্রী নিজে কি বলেছিলেন? মুখ্যমন্ত্রী একটা প্রশাসনিক সবাই নিজে বলছেন, তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, তুই তো বোম বান্ধিস। তাকেই আবার এমএলএ টিকিট দিচ্ছেন। সব বান্ধবীর বাড়িতে 52 কোটি, তাহলে বান্ধবীর বাড়িতে যে 52 কোটি টাকা রাখতে পারে ভাবুন একবার, তার ইয়েতে কত। রাজ্য জুড়ে ওই যে বললাম অব্যবস্থা তৈরি হয়েছে, একটা প্রশাসনহীন একটি সরকার চলছে। রাজ্য জুড়ে প্রশাসনহীনতার লক্ষণ সুস্পষ্ট। এই অবস্থায় দাঁড়িয়ে এই ধরনের মানসিকতার মানুষজন দেখা যাবে, এটাই স্বাভাবিক। কারোর বাড়ি থেকে বোম উদ্ধার হবে। এখন তার কোনো নতুন শিল্প নেই। ওই চপ শিল্প, বোম শিল্প, এইগুলোই শিল্প হয়ে দাঁড়িয়েছে। যদি আপনি এই গোটা রাজ্য জুড়ে যদি সঠিকভাবে তদন্ত হয় এবং সঠিকভাবে যদি এই উদ্ধার হয়, তাহলে বুঝতে পারেন যে আমরা পুরো 12 স্তূপে বসে আছি। এই পরিমাণ ওই যে শাহজাহান গ্রেপ্তার হয়েছে, আপনি এলাকায় গিয়ে কান পাতুন, তাহলে শুনতে পাবেন তার বিরুদ্ধে কী অভিযোগ। এরকম পাড়ায় পাড়ায় এরকম শাহজাহান আছে, পাড়ায় পাড়ায় এরকম জেসিবি আছে, পাড়ায় পাড়ায় এরকম জায়ান্ট সিং আছে। এই ধরনের মানুষদের মুখ্যমন্ত্রী নিজে কি বলেছিলেন? মুখ্যমন্ত্রী একটা প্রশাসনিক সবাই নিজে বলছেন, তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, তুই তো বোম বান্ধিস। তাকেই আবার এমএলএ টিকিট দিচ্ছেন শওকত। তাহলে লোকে কি দেখছে যে বাবা বোম বাঁধলে এবং বোম মজুত রাখলে তার প্রমোশন হয়, এমএলএ টিকিট পায়, দলে তার গুরুত্ব বাড়ে। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী জানেন যাকে যে বোম বাঁধে তাকে এমএলএ টিকিট দিচ্ছেন। তা খুব স্বাভাবিকভাবে জনগণ উদ্বুদ্ধ হচ্ছে, তার দলের কর্মীরা উদ্বুদ্ধ হচ্ছে। মানে কোট আনকোট বলতে চাইছেন যে যত বড় দুর্নীতি করবে সে তত বড় নেতা হবে। তৃণমূল কংগ্রেসের ফরম্যাটটাই এটা। তৃণমূল কংগ্রেসের ফরম্যাটে যে যত বেশি ভালো কালেকশন করে দিতে পারবে, যে যত ভালো বোম মারতে পারবে, তার প্রমোশন হওয়ার সম্ভাবনা তত বেশি। উদাহরণ দিয়ে দিই, পার্থ চট্টোপাধ্যায় পার্টির নাম্বার 2 ছিল, দারুণ কালেক্টর, বান্ধবীর বাড়ি থেকে 52 কোটি। তৃণমূল কংগ্রেসের মহাসচিব নাম্বার 2 ছিলেন, বান্ধবীর বাড়িতে 52 কোটি। তাহলে বান্ধবীর বাড়িতে যে 52 কোটি টাকা রাখতে পারে ভাবুন একবার, তার ইয়েতে কত, তার কাছে কত থাকতে পারে। আর এরকম বান্ধবী তো একটা ছিল না, তো অনেক এরকম বান্ধবী। খাটের নিচে যদি 52 থাকে, তাহলে অন্যান্য জায়গায় কত আছে। এবারে এটার আবার 75-25 ভাগে এটাকে কনভার্ট করুন। ফলে 75-25 ভাগের এ তো 25-এর অংশ, 75 অংশ কত হবে? এই যে কালীঘাটে 3টে রাস্তার উপরে এতগুলো প্লট এলো কোথা থেকে? একটা পরিবারের হাতে, একটা পরিবারের সদস্যদের এরকম বড় বড় বাড়ি উঠছে কি করে? কিচ্ছু করে না, অথচ বিদেশে চিকিৎসা করতে যাচ্ছে। আরে ভাই, এমপি কি তুমি প্রথম হয়েছো? 5বার 7বারের এমপি, 15 বছরের মন্ত্রী, এলাকায় এখনো রিক্সায় চড়ে ঘুরে বেড়ায়। আমি চাইলে আপনাকে নাম বলে দিতে পারি, 1 2 3 4 5 করে। মানে সেই তো তাহলে মুখ্যমন্ত্রীর কথার সঙ্গে তো মিল তো হচ্ছে না। সেই বিত্তবান, অবভিয়াসলি ওই দলে তৃণমূল কংগ্রেসে বিত্তবান না হলে তৃণমূল কংগ্রেসে টিকিট পাবে না। আরে তৃণমূল কংগ্রেসে পঞ্চায়েতের টিকিট কে কত টাকায় কিনেছে এলাকায় গিয়ে কান পাতুন তো। এই যে প্রধান নির্বাচিত হয়েছে, প্রধান করতে গিয়ে এই ব্লক সভাপতিগুলো কত টাকা করে নিয়েছে, একবার এলাকায় গিয়ে কান পাতুন। সেম জিনিস ঘটেছে মিউনিসিপ্যালিটিগুলোতে। এই যে দলের ফরম্যাট, দলের মনোনয়ন পেতে গেলে টাকা লাগে, তারা এটাকে ব্যবসা হিসেবে দেখে। ও লগ্নি যে যদি 10 লাখে আমি টিকিট কিনি, আমি 30 লাখ কামিয়ে নেবো, মানে ব্যবসার মতো একদম। ওটা আর রাজনৈতিক দল নেই, ওটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমি বলি তো, ওটা কর্পোরেট এন্টিটি। মালিক হচ্ছে 1 2 ওই 2 মালিক, আর বাদ বাকি সব কর্মচারী। তারা চাইছে যে যতটা পারে কোম্পানি থেকে তুলে নিচ্ছে। 75-25 ভাগে 75 দিয়ে দিচ্ছে, 25, এবার 25-এর পরিমাণটা বাড়ানোর চেষ্টা করছে। 25-এর পরিমাণ বাড়ালে 75 পরিমাণও বাড়বে খুব স্বাভাবিকভাবেই।
এই যে এবারে মহানায়ক সম্মান পেলেন হুগলির নবনির্বাচিত সাংসদ তৃণমূলের রচনা ব্যানার্জি এবং নচিকেতা চক্রবর্তী, যাকে 21শে জুলাইয়ের মঞ্চেও দেখা গেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 2012 সাল থেকে এই অনুষ্ঠান চলছে, তাই সবাইকেই দেয়া হয়ে গেছে, তিনি আর নতুন নাম নাকি খুঁজে পাচ্ছেন না। দেখুন, নচিকেতা শিল্পী হিসাবে যে খারাপ কথা আমি বলি না, নিশ্চিতভাবেই তিনি একজন অত্যন্ত গুণী শিল্পী, বা আরও যার নাম বলছেন রচনা ব্যানার্জি, হ্যাঁ, তিনি শিল্পী হিসেবে খারাপ বা আমি একদম ওই যুক্তিতে যাচ্ছি না, কিন্তু কিছু বিষয় তো থেকে যায়। দেখুন, আপনি ওই শাসক দলের সঙ্গে থাকছেন, ঘোরাঘুরি করছেন, শাসক দলের এমপি নির্বাচিত হয়েছেন, শাসক দল আপনাকে একটা পুরস্কার দেবে, প্রশ্ন আসবেই। দেখুন, আমাদের রাজ্যে বাংলা শিল্পকর্মে খুব যে পিছিয়ে আছে তা তো নয়, আর বাঙালি শিল্পী তার অভাব ঘটেছে সেটাও নয়। এই যে ধরনের মন্তব্য করা এবং সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কাউকে কোনো একটা পুরস্কার দেওয়া, সেটা কিন্তু সেই শিল্পীর ক্ষেত্রেও খুব একটা মান সম্মান দেয় বলে আমি মনে করি না। আর এরা এই যেভাবে এই যে পুরস্কার বিতরণ করছেন, কোনো কিছু হলে একটা পুরস্কার দিয়ে দাও, তাতে এই যে শিল্পী বা বিভিন্ন সেক্টরে যে পুরস্কারগুলো দিচ্ছে, তাদের যে খুব একটা বেশি মান সম্মান দিয়ে দেওয়া হচ্ছে বলে তারা নিজেরা মনে করেন কিনা তাদের প্রশ্ন করবেন, তাহলেই উত্তর পেয়ে যাবেন। দেখুন, এই সে সব কিছুতে ডোল পলিটিক্স শুরু করেছেন। উনি মনে করেন যে ওই কিছু একটা দিয়ে দিলে সে আমার পক্ষে থাকবে, এই পুরস্কারটাকেও ডোল হিসাবে ব্যবহার করছেন। এটা খুব একটা শিল্পের জন্য শুভ লক্ষণ নয়। আমি বলছি না যে তাকে দিচ্ছেন তারা প্রত্যেকেই অযোগ্য, বলছি না, কিন্তু এই যে সব কিছুতেই ডোল পলিটিক্স আনা, কুইট প্রোকো রিলেশন তৈরি করা, এটা কোনোভাবেই যে সেক্টরে আপনি দিচ্ছেন, সে শিক্ষাঙ্গনে হতে পারে, এই শিক্ষারত্ন নাকি দেয় সব, বা এই যে মহানায়ক বা মহানায়িকা যে সম্মানই দেওয়া হোক না কেন, এইগুলো না ওই শিল্পকর্মের কোনো লাভ হয়, না শিক্ষাক্ষেত্রে কোনো লাভ হয়। আসলে এই দেওয়া নেওয়ার সম্পর্ক তৈরি হয়। আসলে যাদের দিচ্ছেন তাদেরও যে কতটা সম্মান করা হচ্ছে এই নিয়ে তাদের ফিল্ডের মানুষজন কী ভাবছে, সব থেকে ভালো উত্তর দেবে তারাই। এই যে বাংলাদেশে একটা বর্তমান পরিস্থিতি চলছে, সেই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলছেন যে বাংলাদেশিদের পশ্চিমবঙ্গে আশ্রয় দেব, অত্যন্ত অবিবেচকের মতো মন্তব্য বলে আমি এবং বাংলাদেশ সরকার সেই কেন্দ্রকে চিঠি দিয়ে জানিয়েছে যে মুখ্যমন্ত্রী একটা বলার এখতিয়ার নেই সৃষ্টি করছে, কারণ বাংলাদেশে এখনো এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যার জন্য মানুষকে বাংলাদেশ ছাড়তে হবে। এটা বাংলাদেশ সরকারের বিদেশ মন্ত্রক জানাচ্ছে। অত্যন্ত অবিবেচকের মতো মন্তব্য। প্রথম কথা হচ্ছে, ভারতবর্ষের যে পররাষ্ট্রনীতি কী হবে, ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কী হবে, সেটা ভারতবর্ষ ঠিক করে। ভারতবর্ষের কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের পররাষ্ট্রনীতি সম্পর্কে মন্তব্য করছেন, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। তিনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে তার জুরিসডিকশনটা বুঝতে হবে। বাংলাদেশের নাগরিক ভারতবর্ষে নাগরিকত্ব পাবে কি পাবে না, এটা কি রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক করবেন? উনি কি মনে করছেন উনি দেশের সম্রাজ্ঞী, উনি দেশের রানীমা? কি মনে করছেন নিজেকে? উনি দেশের রানীমাও নন, দেশের সম্রাজ্ঞীও নন যে উনি যা ইচ্ছা তাই বলে দিলেন। কেন আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে কোনো একটি সেখানে ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছে, আপনি ঠিক করতে পারেন? ঠিক করতে পারেন না। আর এই যে অবিবেচকের মতো একটা মন্তব্য করে দিলেন, বাংলাদেশ ধরুন পাল্টা চিঠি দিচ্ছে, এতে দুটো রাষ্ট্রের মধ্যে সম্পর্ক সেটা নষ্ট হচ্ছে। বাংলাদেশ আমার প্রতিবেশী রাষ্ট্র। পররাষ্ট্র নীতিতে একটা কথা সবসময় মাথায় রাখা হয়, আপনি সব কিছু পরিবর্তন করতে পারেন, কিন্তু প্রতিবেশী রাষ্ট্র তার পরিবর্তন করতে পারবেন না। আমার প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। অত্যন্ত সেন্সিটিভ ইস্যু। এই ধরনের ক্ষেত্রে মন্তব্য করার ক্ষেত্রে অনেক বেশি সচেতন হতে হয়। আর বিশেষ করে যেখানে আপনি সাংবিধানিক পদ হোল্ড করছেন, যেখানে আপনি মুখ্যমন্ত্রীর মতো একটা গুরুত্বপূর্ণ পদাধিকারী, আপনি প্রশাসন চালান, সেখানে এই ধরনের অবিবেচকের মতো মন্তব্য এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। না উনি প্রশাসন বোঝেন, না উনি রাজনীতি বোঝেন। উনি বালখিল্যতার সঙ্গে একটা কথা বলে দিলেন, ওই একটা
হাওয়া তৈরি হলো, উনি মনে করেন সেই হাওয়ার উপর ভিত্তি করে ওনার রাজনীতি হবে। এই হাওয়ায় হাওয়ায় রাজনীতি চলতে পারে না। এই যে বাজেট পেশ হলো, সেই বাজেটে দেখা গেল যে অন্ধ্রপ্রদেশ বিহারের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা হলো, বন্যা নিয়ন্ত্রণ বলুন বা পর্যটন দিক থেকে। বিরোধীদের দাবি এই বাজেট নাকি কুর্সি বাঁচানোর বাজেট, কারণ বাংলা সেখান থেকে বন্যা নিয়ন্ত্রণে কিছুই পেল না, বাংলা ফের বঞ্চিত হলো। বাংলা দেখুন, বাংলার বঞ্চনা ইতিহাস সত্যিই এটা শেষ হওয়া উচিত, বাংলাকে পাওয়া উচিত। কিন্তু তার সঙ্গে কথাও মাথায় রাখতে হবে, যা পাবেন তার কিন্তু হিসাব দিতে হবে। 100 দিনের কাজের হিসাব দিতে হবে, যত টাকা দেওয়া হবে তার হিসাব দিতে হবে। শুধু সব কিছু চুরি করে খেলে হবে না তো। নিশ্চিতভাবে বাংলার বঞ্চনা ইতিহাস সেটা সুদীর্ঘ ইতিহাস, এই সুদীর্ঘ ইতিহাসের সমাপ্তি প্রয়োজন। কিন্তু তার সঙ্গে মাথায় রাখতে হবে, যে টাকা আপনি পাবেন বা যে টাকা দেওয়া হয়েছে তার প্রতিটি পাই পয়সার হিসাব লাগবে। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আইনজীবী ফিরদৌস শামীম। কার্যত তার দাবি বাংলার যে বঞ্চনা এটা একটা সুদীর্ঘ ইতিহাস, আর তার সমাপ্তির প্রয়োজন, কারণ বারে বারে এইভাবে বাংলা বঞ্চিত হতে পারে না। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। নমস্কার আপনার প্রতিটি দর্শককে এবং আপনাকেও।